হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা মন্দিরের সন্ধান আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেব। সবার প্রথমে আমি যেরকমটা বলে থাকি সব ভিডিওতে, যে এখানে যেতে হলে কীরকমভাবে যাবেন সেটা আপনাদেরকে আগে বলে দিই। আজকে আমাদের গন্তব্যস্থল হলো উত্তর 24 পরগনা জেলার অবস্থিত বনগাঁ শহর। জায়গাটা যদিও বনগাঁ শহরে নয়, বনগাঁ স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত গাড়াপোতা বলে একটা জায়গায়। সেখানকার মা সিদ্ধেশ্বরীর মন্দিরই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল। এখানে যেতে হলে কিভাবে যাবেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে যেহেতু বনগাঁ লোকাল ডাইরেক্ট যাই, আমি বনগাঁ লোকাল সকাল 8:28 লোকাল ধরে গেছিলাম বনগাঁতে। বনগাঁ স্টেশনে নেমে সেখান থেকে কিভাবে যেতে হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এছাড়াও আরও অনেক রকমভাবে এই মন্দিরে পৌঁছানো যায়। বনগাঁ বাগদা রোড হয়ে আপনারা চাইলে যদি কেউ গাড়িতে যান তাহলে এখানে পৌঁছতে পারেন, তবে মন্দিরের ভেতরে বা বাইরে কোথাও কিন্তু পার্কিং স্পেস নেই, তাই জন্য 4 হুইলার বা 2 হুইলার অ্যাভয়েড করাই ভালো। এছাড়া কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাস ছাড়ে, যেগুলো এই গাড়াপোতার সিদ্ধেশ্বরী মন্দিরের একদম সামনে হয়ে যায়। আপনারা সেই বাসে করেও, যারা কৃষ্ণনগর সাইডে থাকেন তারা এই বাসে করেও এই মন্দিরে ডাইরেক্ট পৌঁছতে পারেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁর দূরত্ব হচ্ছে 66 কিলোমিটার। মাঝখানে পড়ে 19টা স্টেশন, আর বনগাঁ পর্যন্ত পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টার থেকে সামান্য একটু বেশি। বনগাঁ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছিল। আমি যে ট্রেনে গেছিলাম, এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে ক্রস করে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে কিভাবে যাবেন সেটা বলে দিচ্ছি। এই যে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে আপনাদেরকে। 1 নম্বর প্ল্যাটফর্মে দেখবেন যে জায়গাটা ভাঙা, অর্থাৎ ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বেশ লাস্ট ইয়ারে যখন গেছিলাম তখনও দেখেছিলাম, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই জায়গাটা দিয়ে বেরোবেন, সামনে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে মতিগঞ্জ মোড় যাওয়ার অটো ধরবেন। তবে আপনাকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়, তাই আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে তাহলে আরেকটু এগিয়ে গিয়ে একদম মেন রোডের উপর থেকে কোনো ডাইরেক্ট রানিং টোটো পেলে সেটা ধরবেন। ভাড়া পড়বে পার হেড 15 টাকা, আর যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 10 মিনিট। আমি ওই রানিং টোটো ধরেছিলাম। রানিং টোটো ধরে আসবেন মতিগঞ্জ মোড়ে। এটা হচ্ছে মতিগঞ্জ মোড়। এই যে বলবেন ক্লক টাওয়ারের সামনে নামিয়ে দিতে। এটাই যদিও স্ট্যান্ড, লাস্ট স্ট্যান্ড। এই ক্লক টাওয়ারের সামনে নামবেন। যেই রুটে নামাবে আপনাদেরকে, রুটটা ক্রস করে ওই পারে যেতে হবে, অর্থাৎ ক্লক টাওয়ারের পিছন দিকে। ওখানে গিয়ে দেখবেন গাড়াপোতা সিদ্ধেশ্বরী মন্দির যাওয়ার অটো স্ট্যান্ড রয়েছে। ওখান থেকে অটো ধরবেন। অটো ধরে একদম মন্দিরের সামনে পৌঁছাবেন। অটো স্ট্যান্ড ক্রস করে আরেকটু এগোলে ওখান থেকে দেখবেন একটা বাস স্ট্যান্ডও রয়েছে। আপনারা চাইলে বাসে করেও মন্দিরে পৌঁছতে পারেন। অটো করে যদি যান তাহলে ম্যাক্সিমাম সময় লাগে 20 থেকে 25 মিনিট। পার হেড ভাড়া পড়ে 20 টাকা করে। অটো করে যাওয়ার সময় দুপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল যে মনটা ভরে গেছিলো। আমি যেহেতু শহরাঞ্চলে থাকি, এরকম দৃশ্য দেখা যায় না বললেই চলে। প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমাকে অটো একদম মন্দিরের সামনে দাঁড় করে দিয়েছিল। মন্দিরের অপোজিটেই একটা পুজোর ডালার দোকান আছে, সেই দোকানটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই। যদি আপনারা এখানে পুজো দিতে আসেন, এখান থেকে ডালা কিনে দিতে পারেন। 50 টাকা নেয় মিনিমাম দাম, পুজোর ডালা শুরু হয়। 50 টাকার মধ্যে এই যে ডালা সাজানো আছে দেখছেন, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, ফুল, প্রসাদ সব কিছুই থাকে। এর বাইরে যদি আপনারা এক্সট্রা কিছু কিনতে চান তাহলে সেটার খরচ আলাদা।
এই দোকানে প্রচুর পুজো সামগ্রীর জিনিস পাওয়া যায়, তাই জন্য খুব একটা অসুবিধা হবে না। আপনারা যদি বাইরে থেকে ডালা কিনে না নিয়েও আসেন তাহলেও এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। প্রায় সারাদিনই খোলা থাকে এই পুজোর ডালার দোকানটা। পুজোর ডালার দোকানের একদম অপোজিটে অর্থাৎ রাস্তার ওই সাইডেই অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো অবস্থিত রয়েছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই মন্দিরটা এক ঝলক দেখলেই মনে হবে যেন আপনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। মন্দিরটা ভীষণই অপূর্ব। খুব বেশি দিন হয়েছে এই নতুন মন্দিরটা তৈরি হয়নি, মানে খুব সম্ভবত লাস্ট ইয়ার বা তার আগের বছর, হ্যাঁ ওই 2-2.5 বছর আগে কমপ্লিট হয়েছে। ভীষণ সুন্দর মন্দিরটা, একদম মেন রোডের উপর অবস্থিত। পুরো মন্দির চত্বরে মা সিদ্ধেশ্বরীর মন্দির ছাড়াও একটা শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরে আরও বেশ কিছু দেবদেবী রয়েছে, যার সবাইকেই আমি মানে সবার গর্ভগৃহই আমি আপনাদেরকে দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য মূল গেট। তার দুই পাশে শ্রীরামকৃষ্ণদেব এবং মা শারদার ছবি রয়েছে, মহাদেব, মা তারা, মা কালীর ছবিও রয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও পাশে আরও দুটো ছোট ছোট প্রবেশদ্বার রয়েছে। মূল মন্দিরের 3 দিকে প্রবেশ করার সিঁড়ি রয়েছে। এই দিকে একটা, আর সামনের দিকে একটা, আর পিছনের দিকে আরও একটা রয়েছে। এটা হচ্ছে নাট মন্দির। ঢুকেই প্রথমে নাট মন্দির চোখে পড়বে আপনাদেরকে। নাট মন্দিরটা খুব বড় না হলেও খুব সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো। কয়েকটা থামের উপর নাট মন্দিরটি অবস্থিত, আর মেঝেটা শ্বেতপাথর দ্বারা নির্মিত। নাট মন্দিরের সামনে দিয়ে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে উঠতে হবে মূল মন্দিরে। মূল মন্দিরের দেয়ালে প্রচুর মানে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, সাধক রামপ্রসাদ সেন এরকম মহান ব্যক্তিত্বদের যে মূর্তি, সেরকম মূর্তি শোকেসের মধ্যে তৈরি করা রয়েছে। প্রথমেই মানে মায়ের গর্ভগৃহের সামনের দিকের দুপাশে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব, আর আরেক পাশে রয়েছেন মা শারদা। গর্ভগৃহের আরেক দিকের দেওয়ালে রয়েছে তৈলঙ্গ স্বামী এবং সাধক বামাখ্যাপার মূর্তি। আমি এই দুজনকে নিয়ে যদিও একটু কনফিউশনে রয়েছি যে কে তৈলঙ্গ স্বামী বা কে সাধক বামাখ্যাপা। আমি যদিও শিওর নই আদৌ আমি ঠিক বললাম কি না। আমি যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এনারা কে হয় সেটাও আমাকে জানাবেন। আরেক দিকের দেওয়ালে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং সাধক রামপ্রসাদ সেনের মূর্তি। মায়ের গর্ভগৃহে বিশাল বড় সিংহাসনে মায়ের বিগ্রহ রয়েছে নিচের দিকে, এবং উপরের অংশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দিরটি যেইটি এখন আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটি নতুন হলেও মন্দিরটি কিন্তু প্রায় 500 বছরের পুরনো। মা সিদ্ধেশ্বরীর পুজো শুরু করেছিলেন কিংবদন্তি বা জনশ্রুতি অনুযায়ী বর্ধমানের রাজা কন্দর্প নারায়ণ। তিনি মা সিদ্ধেশ্বরীর পুজো প্রথম শুরু করেছিলেন। তারপরে কিভাবে সেই বিগ্রহ ইছামতি নদীর তীরে এসে পৌঁছায় এবং এখানে পুজো শুরু হয় তা সম্পূর্ণভাবে জানা যায় না এখনো পর্যন্ত। তবে মা সিদ্ধেশ্বরীর পুজো কিন্তু প্রায় 500 বছরের প্রাচীন। এই মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে রূপ দেওয়া হয়েছে, যেটি মোটামুটি প্রায় 3 বছরের পুরনো। তবে আসল মন্দিরটি কিন্তু
প্রায় 500 বছরের পুরনো। মায়ের গর্ভগৃহে রাধাকৃষ্ণ এবং মায়ের বিগ্রহ ছাড়াও সামনের দিকে একটি দুর্গা মূর্তি এবং নারায়ণ শিলা রয়েছে। এবার চলুন গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে আসব। গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এখানে। গর্ভগৃহের পিছনের দিকে বাবা লোকনাথের মূর্তি রয়েছে। মন্দির চত্বরে একটি বিশাল এবং প্রাচীন অশ্বত্থ গাছ রয়েছে, যার তলায় মানে গোড়ার দিকে বেশ কিছু শিবলিঙ্গ রাখা রয়েছে এবং একটি ত্রিশূল রাখা রয়েছে। এই গাছটিকেও মানে গাছের গোড়ায় যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে পুজো করা হয় এবং একটি সাদা লাল কাপড়ও জড়ানো রয়েছে। এবার চলুন আপনাদেরকে শিব মন্দিরটা দর্শন করাবো। এখানের শিব মন্দিরটি অনেকটা তারকেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এখানের মহাদেবের নাম হচ্ছে সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর রূপেই এখানে মহাদেব পূজিত হন। শিব মন্দিরের সামনে একটি বেলগাছ ছিল, বেলগাছে প্রচুর বেল রয়েছে, যদিও পাতা খুব বেশি নেই, কিন্তু বেল একদম ভর্তি হয়ে আছে। আর তার ঠিক পিছনেই অবস্থিত রয়েছে, এটি হচ্ছে একটি বাউর। এটাকে নদী না বলে বাউর বলাই বেশি ভালো, এটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। শিব মন্দিরে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে একটি তুলসী মঞ্চ, যেটি খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দর ডিজাইন করা। তারপরে একটি তুলসী গাছ রয়েছে। এই শিব মন্দিরে মহাদেবের যে শিবলিঙ্গ, কষ্টি পাথরের শিবলিঙ্গ ছাড়াও জগন্নাথ দেব, বলরাম দেব, দেবী সুভদ্রার গর্ভগৃহ রয়েছে এবং রয়েছে রাধাকৃষ্ণের গর্ভগৃহ। তুলসী মঞ্চের ঠিক পাশেই রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। এর থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন উপরের দিকে একটা বড় ঘণ্টা ঝুলানো আছে। আর কিছু ধাপ সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে শিব মন্দিরে প্রবেশ করতে হবে। প্রবেশ করেই প্রথমেই দেখবেন মহাদেবের একটা মূর্তি মতন দেয়ালের গায়ে অঙ্কিত রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে 3টে গর্ভগৃহ। প্রথমেই পড়বে রাধাকৃষ্ণের গর্ভগৃহ। গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও গৌরনিতাই, অদ্বৈত স্বামী এবং আরও বেশ কিছু নারুগোপালের বিগ্রহ রয়েছে। তার ঠিক পরেই পড়বে, অর্থাৎ মাঝখানে পড়বে মহাদেবের গর্ভগৃহ এবং সর্বশেষ পড়বে জগন্নাথ দেবের গর্ভগৃহ। এই মন্দিরের কয়েকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দর্শন করাতে করাতে দিয়ে রাখি। মন্দির প্রত্যেক দিন খোলে সকাল 7টায়, বন্ধ হয় দুপুর 1:30টার সময়। আবার বিকেলে খোলে বিকেল 4টের সময়, আর বন্ধ হয় রাত 8টার সময়। মন্দিরে প্রত্যেক দিন প্রত্যেক দেবদেবীর গর্ভগৃহে ভোগ নিবেদন করা হয় এবং সাথে সাথে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে প্রত্যেক দিনের। এখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা যদি আপনি বসে ভোগ গ্রহণ করেন, আর এছাড়া বাড়ি নিয়ে গেলে 120 টাকা পড়বে। মাঝখানের গর্ভগৃহে সামনাসামনি, অর্থাৎ মহাদেবের সামনাসামনি কষ্টি পাথরের নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে এবং গর্ভগৃহে বিশালাকার মহাদেবের মানে শিবলিঙ্গ রয়েছে এবং তার পাশে একটি বড় সাপ রয়েছে। সত্যি কথা বলতে প্রত্যেক মহাদেবের গর্ভগৃহে আমি সাথে বাসুকীনাগ দেখেছি, কিন্তু এত বড় বাসুকীনাগের মূর্তি বা বিগ্রহ যাই বলুন না কেন, সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই মন্দিরে, অর্থাৎ এই শিব মন্দিরে শিবরাত্রি, নীলষষ্ঠী এবং চড়ক পুজোতে
বিভৎস ভিড় হয়। আমি নীলষষ্ঠীর আগের দিন গেছিলাম, ওখানকার যে স্থানীয় বাসিন্দারা তারাই বলছিলেন যে মন্দিরে প্রায় 4 থেকে 5,000 ভক্ত দর্শনার্থীরা হয় এই নীলষষ্ঠীর উপোসের দিন। দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো ছাড়াও ফলহরিণী অমাবস্যা, রটন্তী কালী পুজো, এছাড়াও বিশেষ অমাবস্যাগুলো শিবরাত্রি, নীল পুজো, এই সমস্ত রথযাত্রা, এই সমস্ত পুজো পার্বণ বিশেষভাবে অনুষ্ঠিত হয় এই মন্দিরে। এই মন্দিরটা যেহেতু ভীষণই জাগ্রত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা, তাই প্রত্যেক পুজো পার্বণে মন্দির চত্বরে বিভৎস ভিড় হয়। একদম লাস্টের গর্ভগৃহে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেবের বিগ্রহ রয়েছে। এই 3টে গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য জায়গা আছে। চলুন এই 3টে গর্ভগৃহ এবার প্রদক্ষিণ করে আসি। শিব মন্দিরের মানে বারান্দা অর্থাৎ গর্ভগৃহের সামনের অংশে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন যে বাউর, মানে অর্থাৎ ইছামতি নদী থেকে সৃষ্ট যে বাউরের কথা বলেছিলাম আপনাদেরকে একটু আগে, সেটা আপনারা দেখতে পাবেন। একদম টলটল করছে জল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ওই গরমে দাঁড়িয়েও মানে এত স্বস্তি হচ্ছিল যে বলার মতো না। এই বাউরে আপনারা চাইলে নৌকো বিহার করতে পারেন, মন্দির কর্তৃপক্ষকে বলে সেই ব্যবস্থা ওনারা করে দেবেন আপনারা যদি বলেন। এবার চলুন আপনাদেরকে কাছ থেকে বাউর দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলে রাখি বাউর কি। ইছামতি এটা নদী ঠিক নয়, এটাকে বাউর বলা হয় কারণ হচ্ছে ইছামতি নদী, মানে অর্থাৎ কোনো নদী যদি একটা গতিপথে চলতে চলতে গতিপথের বাঁক পরিবর্তন করে, তাহলে সেই জায়গাটায় অর্থাৎ পরিত্যক্ত বাঁকে বা গতিপথে যদি অশ্বক্ষুরাকৃতি বা অর্ধচন্দ্রাকৃতি আকারের হ্রদ টাইপের জলাশয় বা এরকম কিছু সৃষ্টি হয়, তাহলে তাকে বাউর বলে। অর্থাৎ এই ইছামতি নদী একসময় এখান দিয়ে সোজা, মানে এখান দিয়ে বয়ে যেত, কিন্তু তার গতিপথ পরিবর্তন হওয়ায় এখানে বাউরের সৃষ্টি হয়েছে এবং তার তীরেই গড়ে উঠেছে এই সিদ্ধেশ্বর শিব মন্দির এবং মা সিদ্ধেশ্বরী মন্দির। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।